E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। তোমরা সবাই কেমন আছো? বসো। আজকে তাহলে আমি ক্লাস শুরু করছি। তোমরা চিত্রে একটা ম্যাগনিফাইং গ্লাস এবং একটা ক্যামেরা দেখতে পাচ্ছ। এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস কমন, কেউ বলতে পারবে জিনিসটা কি? স্পন্দন বলো। লেন্স। ভেরি গুড, লেন্স। বসো। অর্থাৎ আমরা এখানে ম্যাগনিফাইং গ্লাসও লেন্স ব্যবহৃত হচ্ছে, ক্যামেরাতেও লেন্স ব্যবহৃত হচ্ছে। লেন্স আমাদের এই দুটো জিনিস ছাড়াও আরো অনেক জিনিসে ব্যবহৃত হয়, যেমন মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, গ্লাস, যত অপটিক্যাল জিনিস আছে বলতে পারো, সব অপটিক্যাল জিনিস অর্থাৎ আলোকীয় যন্ত্রে লেন্স ব্যবহৃত হয়। আজকে আমরা লেন্স সম্বন্ধে কিছু তথ্য অর্থাৎ প্রাথমিক ধারণা এবং লেন্স নিয়ে এখানে আলোচনা করব। লেন্স কি? লেন্স হচ্ছে, দেখতে পাচ্ছ আমার হাতে একটা লেন্স আছে। লেন্স হচ্ছে একটি স্বচ্ছ পদার্থ। আমার হাতে যে লেন্সটা আছে সেটার দুই দিক গোলীয় এবং স্বচ্ছ, সেটা জিনিসটা তোমরা জানো। তাহলে আমরা যদি লেন্সের সংজ্ঞাটা এটা দেখে বলার চেষ্টা করি, কি হবে দেখো তো। দুটি গোলীয় তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ পদার্থকে লেন্স বলে। তাহলে লেন্স দুই প্রকার দেখতে পাচ্ছ তোমরা, উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অবতল লেন্স বা অপসারী লেন্স। উত্তল লেন্স আবার তিন প্রকার, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এক নম্বর হচ্ছে উভোত্তল, পাশে ছবি দেওয়া আছে, দুইটা তলই উত্তল। 2 নম্বর সমতল উত্তল, অর্থাৎ একটা তল সমতল, অপর তল উত্তল। 3 নম্বর অবতল উত্তল, অর্থাৎ প্রথম তলটা অবতল আর দ্বিতীয় তলটা হচ্ছে উত্তল। অবতল লেন্সও 3 ধরনের হয়। উভয়তল, উভয়তল হচ্ছে দুইটা তলই অবতল। 2 নম্বর হচ্ছে সমতল অবতল, অর্থাৎ একটা তল সমতল আর একটা তল, চিত্রে দেখতে পাচ্ছ তোমরা, আরেকটা তল অবতল। 3 নম্বর হচ্ছে উত্তল অবতল, অর্থাৎ প্রথম তলটা হচ্ছে উত্তল, পরের তলটা হচ্ছে অবতল। আজকে আমরা উত্তল, উভয়তল এবং উভয়তল এই দুইটা লেন্সে বস্তু বিভিন্ন অবস্থানে রাখলে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করব।
তো সেটা করতে গেলে আমাদের লেন্স সম্বন্ধে কতগুলি ইম্পর্টেন্ট ডেফিনেশন তোমাদের জানতে হবে। যেমন বক্রতা কেন্দ্র, আমরা বলেছিলাম লেন্সের যে তল, সেই তলটা নিয়ে যদি আমরা একটা গোলক কল্পনা করি, গোলকের কেন্দ্রই হবে বক্রতা কেন্দ্র। চিত্রে দেখতে পাচ্ছ তোমরা C1 এবং C2 হচ্ছে বক্রতা কেন্দ্র। এরপর দেখতে পাচ্ছ তোমরা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ হচ্ছে যে গোলক বললাম সেই গোলকের ব্যাসার্ধই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। নেক্সট আমরা প্রধানক্ষ। বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটাকে বলবো আমরা প্রধান অক্ষ। কিন্তু প্রধান অক্ষ একটি কাল্পনিক রেখা, সেটা অর্থাৎ বিন্দু বড় হবে, অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে যাবে, সেটা একটা কাল্পনিক রেখা। এই ক্ষেত্রে চিত্রে C1 এবং C2 হচ্ছে একটা প্রধান অক্ষ। নেক্সট দেখতে পাচ্ছ আলোক কেন্দ্র। চিত্রে দেখতে পাচ্ছ সেখানে আমরা তিনটা দেখিয়েছি। প্রথম যে চিত্রটা আছে এখানে দেখো, PQ রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর QR পথে গেল এবং আবার প্রতিসরণের পর RS পথে গেল। এই ক্ষেত্রে PQ রশ্মি এবং RS রশ্মি সমান্তরাল, আর আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি সমান্তরাল হলে লেন্সের মধ্য দিয়ে রেখাটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হবে প্রধান অক্ষে। অর্থাৎ চিত্রে ও বিন্দুটি হচ্ছে আলোক কেন্দ্র। প্রধান অক্ষকে ছেদ করলো কোন বিন্দুতে? ও বিন্দুতে, তাহলে ও বিন্দুটি হবে এখানে আলোক কেন্দ্র। আর যদি লেন্স পাতলা হয় তাহলে আমরা বলতে পারি আলোক কেন্দ্র দিয়ে কোন রেখা আলোক রশ্মি নির্গত হলে সেই রশ্মি প্রতিসরণ ছাড়া সোজা একই পথ অবলম্বন করে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ অবতল লেন্সের ক্ষেত্রে একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা প্রতিসরণ ছাড়া চলে গেল, অনুরূপে উত্তল লেন্সের ক্ষেত্রে একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে গেল। নেক্সট আমরা মুখ্য ফোকাস নিয়ে আলোচনা করব। মুখ্য ফোকাস কি? লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, অথবা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে বা নির্দিষ্ট বিন্দু থেকে আলো অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটিকে আমরা ফোকাস বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছ, প্রথমে দেখিয়েছি চিত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলো, প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, যেটাকে লেখা আছে ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু। দ্বিতীয় ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হওয়ার পর কি হয়ে গেল? অপসারিত হয়ে চলে গেল। অপসারিত রশ্মিগুলোকে আমরা যদি যোগ করি একটা নির্দিষ্ট বিন্দুতে কি হয়? মিলিত হবে, সেই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস। এখন আমরা যদি নিই, চিত্রের মধ্যে আমরা দেখিয়েছি আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসলো, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, বলছি এই বিন্দুটাকে আমরা ফোকাস। আলোক রশ্মি যদি বিপরীত প্রান্ত থেকে আসে কি হবে? তখনও প্রতিসরণের পর আরেকটা বিন্দুতে মিলিত হবে। তাহলে এটাকে বলবো আমরা ফোকাস। অর্থাৎ আলোক রশ্মি প্যারালাল আলোক রশ্মি অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এবং সেই বিন্দুটাকে ফোকাস বলছি। এখন তাহলে এখানে আমরা দুটা ফোকাসের কথা বলছি, এই জন্য এদিকে ফোকাসটাকে বলবো আমরা, এদিকে যদি বস্তু রাখি এটাকে বলবো প্রথম মুখ্য ফোকাস, আর এটাকে বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। তো দ্বিতীয় মুখ্য ফোকাসটিকে আমরা সাধারণত মুখ্য ফোকাসও বলে থাকি। অবতল লেন্সের ক্ষেত্রে দুটি ফোকাস বিন্দু আছে। এবার আমরা আগে বলেছিলাম লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান দেখব, সেটা দেখার জন্য আমরা এবার বক্রতা কেন্দ্র জানলাম, ফোকাস জানলাম, প্রধান অক্ষ জানলাম। এখন আমরা রশ্মির কতগুলো সূত্র দেখবো, অর্থাৎ লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি যখন প্রতিষ্ঠিত হয় কি ঘটনা ঘটে। তিনটে নিয়ম আমাদের গুরুত্বপূর্ণ নিয়ম জানতে হবে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা দেওয়া আছে একটা সমান্তরাল আলোক রশ্মি এসে প্রতিসরণের পর কোন দিক দিয়ে গেল? ফোকাস বিন্দু দিয়ে গেল। ডান পাশে দেওয়া আছে অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর
ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। অর্থাৎ কোন আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, প্রতিসরণের পর কি হবে, কত ফোকাস বিন্দু দিয়ে যাবে অথবা ফোকাস বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে এর উল্টাটা, ফোকাস বিন্দু দিয়ে কোন আলোকরশ্মি যদি আপতিত হয়, প্রতিসরণের পর কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিষ্ঠিত হবে। অনুরূপে কোন আলোকরশ্মি ফোকাস বরাবর আসলে পরে প্রতিসরণের পর সেই আলোকরশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কোন আলোকরশ্মি আলোক কেন্দ্র বরাবর বা আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলে প্রতিসরণের পথ একই পথ অবলম্বন করবে, অর্থাৎ প্রতিসরণের পর এক সোজা পথ অবলম্বন করবে, কোন অবস্থাতে বক্রপথে যাবে না। অন্য রশ্মিগুলো যেমন অন্য মানে ডিফ্লেকশন হয়েছে, এগুলো এখানে হবে না। নেক্সট আমরা এই 3টি নিয়মের যে কোনো 2টি নিয়ম দিয়ে বস্তুর অবস্থান নির্ণয় করব। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি 1ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আমরা প্রথমে বলবো, বস্তুকে একটা লেন্স যদি ড্র করে দেখো তোমরা, উত্তল লেন্স যদি আমরা দেখি, আলোক কেন্দ্র, ফোকাস, সি, অসীম, অনেক দূরত্ব মানে অসীম, আর এখানে হবে অনুরূপভাবে ফোকাস, এখানে হবে সি। তো এক্ষেত্রে কোন বস্তুকে আমরা অসীমে রাখতে পারি, প্রতিবিম্ব কোথায় হবে সেটা আলোচনা করবো আমরা। তারপরে আরেকটা পয়েন্ট, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখতে পারি। তাহলে 2টা কেস গেল, একটা কেস, 2টা কেস। আরেকটা হচ্ছে কোন আলোকরশ্মি আমরা কোন বস্তুকে কোথায় রাখতে পারি, একটা বিস্তৃত বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখতে পারি। কয়টা গেল, 3টা। তারপরে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, অর্থাৎ যে কোনো জায়গায় এখানে মধ্যে রাখতে পারি, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, মধ্যে বলে মধ্যবিন্দু হবে এমন কোনো কথা নয়, মধ্যে রাখতে পারি। তারপরে ফোকাসে রাখতে পারি, 5 নম্বর পয়েন্ট। তারপর হচ্ছে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে আমরা কোনো বস্তুকে রাখতে পারি, 6টা। অর্থাৎ উত্তল লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান বস্তুর 6টি অবস্থানের জন্য আমরা কি রূপ হয় সেগুলি দেখব। তো প্রথমে দেখো, আমরা শুরু থেকে যদি বলি, বস্তুকে আমরা কোথায় রাখলাম, প্রথম ছবি দেখো, বস্তু লেন্স থেকে অসীম দূরত্বে অবস্থিত, যে প্রথম কেসটা বললাম একটু আগে। বস্তু যদি অসীমে অবস্থান করে তখন অসীম থেকে আলোকরশ্মি কিভাবে আসবে, সমান্তরাল ভাবে আসবে। আমরা এর আগে আলোচনা করেছিলাম, সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পর কোথায় মিলিত হয়, ফোকাসে মিলিত হয়। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব আমরা ফোকাসে পেয়ে যাব। আর প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে, সৎ, অবশিষ্ট এবং ক্ষুদ্রাকৃতি। এবার যদি বস্তুকে আমরা অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখি তাহলে কি হবে, যদি আমরা চিত্রের মধ্যে দেখাই, দেখো কি হয়। আমরা কোন একটি বস্তুকে কোথায় রাখবো, বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে। সমান্তরাল আলোকরশ্মি যাবে, প্রতিসরণের পর কোন দিক দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। আর যে আলোকরশ্মিটি
যে আলোক রশ্মিটি আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা একই পথ অনুসরণ করবে। আমরা বস্তুটিকে রাখলাম কোথায়? অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। আর প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে যদি অবস্থান করে বস্তু, তাহলে প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্রের ভেতরে। আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখব বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব কোথায় হবে। বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখি, অনুরূপে যদি আমরা চিত্র অঙ্কন করি, বস্তুর থেকে সমান্তরাল আলোক রশ্মি এও আসলো, আসার পরে ফোকাস দিয়ে নির্গত হবে ওয়েভ পথে, এবং আলোক কেন্দ্রে দিয়ে যে আলোক রশ্মি আসবে এসি, প্রতিসরণের পর কোন দিক দিয়ে? একই রাস্তা অবলম্বন করবে। রশ্মি দুটি যে বিন্দুতে মিলিত হচ্ছে এই ড্যাশ বিন্দুতে, তাহলে আমরা এই বিন্দুর প্রতিবিম্ব পাচ্ছি এই ড্যাশ বিন্দুতে। অনুরূপে বিস্তৃত বস্তুর আমরা প্রতিবিম্ব পেয়ে যাব এ ড্যাশ বি ড্যাশ। তাহলে আমরা এই বি বস্তুর প্রতিবিম্ব জাস্ট কোথায় পেলাম? 2f। অর্থাৎ বস্তুকে যদি আমরা বক্রতা কেন্দ্রে রাখি, প্রতিবিম্ব কোথায় পাবো? বক্রতা কেন্দ্রেই পাবো, যা হবে অবশিষ্ট সৎ এবং সম আকৃতির। আমরা যদি ম্যাগনিফিকেশন দেখি দেখব সম আকৃতি। নেক্সট আমরা বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় হয় সেটা দেখব। বস্তুকে আমরা রাখলাম কোথায়? এফ এবং 2f এর মধ্যে। এফ এবং 2f এর মধ্যে বস্তুকে রাখলাম। অনুরূপে আমরা রশ্মি চিত্র অঙ্কন করি, অর্থাৎ প্রথম অবস্থায় যদি আমরা এ ও সমান্তরাল রশ্মি অঙ্কন করি, প্রতিসরণের পর ফোকাস দিয়ে নির্গত হবে, ও এফ পথে গেল, এবং আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটি নির্গত হবে সেটা এক পথ অবলম্বন করবে, অর্থাৎ এসি পথে যাবে। তাহলে রশ্মি দুটি কোথায় মিলিত হলো? এই ড্যাশ বিন্দুতে মিলিত হলো। তাহলে আমরা এ বি বস্তুর প্রতিবিম্ব পেয়েছি এ ড্যাশ বি ড্যাশ, তাও অবশিষ্ট সৎ বিবর্ধিত। আমরা জিনিসগুলি পরে প্র্যাকটিক্যালি দেখব, এখন আমরা রে ডায়াগ্রামের সাথে দেখছি। নেক্সট আমরা কি করলাম? বস্তুকে কোথায় রাখলাম? ফোকাসে রাখলাম। বস্তুকে ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় হবে? চিত্রে দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্ট, যে বস্তু একদম ফোকাসে রাখা আছে এবি বস্তু। এবি বস্তুর থেকে আমরা আলোক রশ্মি অঙ্কন করলাম, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। প্রতিসরণের পর কোন দিক দিয়ে যাবে? প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যেটা নির্গত হবে সেটা একই পথ অনুসরণ করবে। প্রতিসরণের পর আলোক রশ্মি দুটি কি হবে? সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মি কোথায় মিলিত হবে? সমান্তরাল আলোক রশ্মি আমরা ধরে নেওয়া হয় অসীমে মিলিত হয়। তাহলে প্রতিবিম্ব হবে কোথায়? অসীমে। অসীমে হবে মানে কি হবে? অনেক বড় হবে, সৎ অতিমাত্রায় বিবর্ধিত, অর্থাৎ সৎ অতিমাত্রায় বিবর্ধিত। নেক্সট আমরা যদি বস্তুকে ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থান করে, অর্থাৎ বস্তুকে আমরা ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থান করলে, অনুরূপে এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি শুরুতে কিন্তু একটা ছবি দেখিয়েছিলাম, ম্যাগনিফাইং গ্লাস। সেই ম্যাগনিফাইং গ্লাসে এই জিনিসটাই কাজে লাগে, এই লজিকটাই কাজে লাগে। সেটা কি? দেখো, বস্তুকে আমরা কোথায় রাখলাম? এই বস্তুটি কোথায় আছে? দেখো তো, এই বস্তুটি আছে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে। বস্তুটি আছে ফোকাস এবং 5 নম্বর পয়েন্টে এফ এবং পি এর মধ্যে, অর্থাৎ আলোক কেন্দ্রের মধ্যে। এখন সেখান থেকে যদি আমরা আলোক রশ্মি অঙ্কন করি, সেটা সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে, এবং যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা চলে গেল। দুটি রশ্মি ডাইভার্জ হয়ে গেল, সামনের দিকে যদি আমরা বর্ধিত করি, ওরা কখনো মিলিত হবে না। আমরা যদি পেছনের দিকে বর্ধিত করি, মনে হবে যে এ ড্যাশ বিন্দুতে ওরা মিলিত হচ্ছে। তাহলে আমরা বস্তুটির এই বিন্দু প্রতিবিম্ব আমরা এ ড্যাশ বিন্দু পেয়ে যাব। অনুরূপে এ বি বস্তুর প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ হবে। যেহেতু এখানে আলোক রশ্মি অ্যাকচুয়ালি মিট করেনি, মনে হচ্ছে মিলিত হচ্ছে, সেই জন্য এই ধরনের প্রতিবিম্বটাকে আমরা বলবো অসৎ প্রতিবিম্ব। উত্তর লেন্স দ্বারা এতক্ষণ যা প্রতিবিম্ব দেখেছিলাম আমরা, সবগুলো কি ছিল? সৎ অবশিষ্ট। আর এটা হবে অসৎ সমশিষ্য, এবং বস্তু যে পাশে অবস্থিত, প্রতিবিম্ব একই পাশে অবস্থিত। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাগনিফাইং গ্লাস তৈরি করা হয়। এখন যেমন দেখতে পাচ্ছ, এই বি বস্তুটি ছোট, আর এ ড্যাশ বি ড্যাশ বস্তুটি কি হবে? বড়। এখন দেখবো আমরা অবতল লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান। অবতল লেন্সের ক্ষেত্রে
বস্তুকে লেন্সের সামনে যে কোনো জায়গাতে রাখলে পরে প্রতিবিম্ব কিরূপ দেখতে পাচ্ছ চিত্রে। সমান্তরাল আলোক রশ্মি গেল, আমরা জানি অবতল লেন্সে আলোক রশ্মি যাওয়ার পরে কি হবে, ডাইভার্জ হয়ে যাবে। তাহলে কোথায় মিট করবে, সেটা পেছনের দিকে ফোকাসে মিট করলো, এবং যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজা একই পথে চলে যাবে। রশ্মি দুটিকে মিলিত হচ্ছে পি কিউ বিন্দুতে, অর্থাৎ এক্ষেত্রে আলোক রশ্মি অ্যাকচুয়ালি মিট করেনি বলে প্রতিবিম্ব হবে অসৎ প্রকৃতির। তাহলে অবতল লেন্সে বস্তুটিকে আমরা যে কোনো জায়গাতে রাখলে পরে কি হয়, অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়। সৎ প্রতিবিম্ব আমরা আপাতত এখানে পাচ্ছি না। বুঝতে বলুন, অবতল লেন্স দ্বারা আমরা কি সৎ প্রতিবিম্ব পেতে পারি? হ্যাঁ, ভালো কোশ্চেন হচ্ছে, বসো। হ্যাঁ, অবতল লেন্স দ্বারা আমরা সৎ প্রতিবিম্ব পাবো। কখন? যদি লেন্সটিকে আমরা যেখানে রাখবো, যে আমরা যেমন ধরি এই লেন্সটাকে ধরি, অবতল লেন্স, তার এদিকে মাধ্যম বায়ু, এদিকে মাধ্যম বায়ু। এখন বায়ুর ঘনত্ব লেন্সের উপাদান থেকে কম। যদি আমরা যে মাধ্যমে লেন্সটাকে স্থাপন করব সেই মাধ্যমের ঘনত্ব লেন্সের উপাদানের ঘনত্ব থেকে বেশি হয়, তখন অবতল লেন্সটি উত্তল লেন্স হিসাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা অবতল লেন্স দিয়েও সৎ প্রতিবিম্ব পাওয়া যাবে। আর আমরা এখানে যে চিত্রগুলো আঁকা হয়েছে, ড্র করা হয়েছে, সেক্ষেত্রে অবতল লেন্সটিকে বায়ু মাধ্যমে রাখা হয়েছে, অর্থাৎ বায়ুর ঘনত্ব কম, তাই এক্ষেত্রে পাবো না। লেন্সটাকে স্থাপন করতে হবে যে মাধ্যমে তার উপাদানের প্রতিসরাঙ্ক বেশি হতে হবে, তখন আমরা অবতল লেন্স দিয়েও সৎ প্রতিবিম্ব পাওয়া যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম যে বস্তুকে যদি আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে রাখি, প্রতিবিম্ব কোথায় হয় নিশ্চয় মনে আছে তোমাদের, বলতে পারবে কোথায় হয়? হ্যাঁ, প্রীতম বলো। বক্রতা কেন্দ্রে। বক্রতা কেন্দ্রে অবস্থান করে। ভেরি গুড, বসো। তো আমরা এখন এই জিনিসগুলি কয়েকটা প্র্যাকটিক্যাল করে দেখবো, অর্থাৎ সবগুলি নয়, এক দুইটা আমরা প্র্যাকটিক্যাল করে ক্লাসরুম সিচুয়েশনে দেখব। আর সেটা করার জন্য আমাদের কি নেওয়া হয়, একটা স্কেল নিলাম, মিটার স্কেল, যার দৈর্ঘ্য 1 মিটার, আর নিলাম সেখানে একটা লেন্স, ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বক্রতা দৈর্ঘ্য বা বক্রতা কেন্দ্র কোথায় হবে, 20 সেন্টিমিটার দূরত্বে। আমরা নিলাম 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স, আর বস্তু হিসাবে আমরা নেব একটি ক্যান্ডেল, মোমবাতি, আর একটা বেস লাগানোর জন্য আমরা এটা বসানোর জন্য একটা বেস তৈরি করে নিলাম। সেক্ষেত্রে আমরা এটা দেখব, মিটার স্কেলের যদি মিডলে বসায়, অর্থাৎ 50 সেন্টিমিটার অবস্থানে, লেন্সের অবস্থান 50 সেন্টিমিটারে বসায়, তাহলে লেন্সের আমাদের এখানে দেখো মিটার স্কেলের এদিক থেকে শুরু হয়েছে 1, আর এখানে শুরু হলো 100 সেন্টিমিটার। তাহলে এখানে যখন থাকবে লেন্সটা 50 সেন্টিমিটার দূরে, তাহলে লেন্সের এই পাশে যদি বস্তু রাখি, আমরা রাখবো বক্রতা কেন্দ্রে। তাহলে বস্তু রাখলে কোথায় রাখতে হবে, আমরা এখানে 50 সেন্টিমিটার আছে, আর এদিক থেকে এখানে পর্যন্ত 30 সেন্টিমিটার, 50 থেকে 30 সেন্টিমিটার বাদ দিলে কোথায় থাকবে, 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ লেন্সের বক্রতা কেন্দ্রে আমরা বস্তুকে স্থাপন করলাম। এবার বস্তুটাকে আলোক উৎস হিসেবে নিলে পরে লেন্সের প্রতিবিম্ব সৃষ্টি হবে। এই প্রতিবিম্বের লেন্স দ্বারা অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। প্রতিবিম্ব কোথায়, পর্দা ফেলতে হবে। আমরা পর্দা হিসাবে একটা বোর্ড বানিয়ে নিলাম, সেই বোর্ডে দেখব। তাহলে আমরা বস্তুটাকে কোথায় রাখবো, এখন যদি বক্রতা কেন্দ্রে রাখি, প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে সেটা আমরা রে ডায়াগ্রাম অবস্থায় পড়েছি যে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থান করবে। দেখো, লেন্স আমরা আগে বলেছিলাম 50 সেন্টিমিটার অবস্থানে রাখা হয়েছে, লেন্সের স্কেলিং শুরু হয়েছে এই দিক থেকে 1 to 100 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে কিনা, সামনে হচ্ছে না, পেছনে অস্পষ্ট, জাস্ট এই জায়গাতে আমরা প্রতিবিম্ব পাচ্ছি। তো আমরা এখানে বস্তু রাখার পরে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, এবং সেটা হচ্ছে কি, উল্টা প্রতিবিম্ব। তোমরা দেখতে পাচ্ছ যে লেন্সের অবস্থান 50 সেন্টিমিটার, বস্তুর অবস্থান 30 সেন্টিমিটার, প্রতিবিম্বের অবস্থান 70 সেন্টিমিটার, অর্থাৎ লেন্স থেকে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার আর প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে, বক্রতা কেন্দ্রে অবস্থান করবে, এবং তা হচ্ছে অবশিষ্ট। বুঝতে পারছো, শিখাটা ঊর্ধ্বমুখী, এখানে নিম্নমুখী। আবার যদি আমরা দেখি বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখি,
তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে সৃষ্টি হবে, অর্থাৎ আরো পেছনে সৃষ্টি হবে। যেখানে আমরা স্পষ্ট শিখাটা পাবো সেখানে প্রতিবিম্বের অবস্থান হবে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে এবং বিবর্ধিত, অর্থাৎ বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখলে প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে এবং বিবর্ধিত। এভাবে বাকি পজিশন গুলো তোমরা বাড়িতে করে রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছো, প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখার পরে বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলো বোঝার পর আমরা লেন্সের সমীকরণ দিয়ে কিছু নিউমারিক্যাল করে নেবে। যেমন আমরা এখানে নিউমারিক্যাল দেওয়া আছে, উত্তল লেন্স থেকে একটি বস্তুর দূরত্ব 20 সেমি, লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি হলে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। আমরা যে লেন্স ফর্মুলা পড়িয়েছিলাম নেক্সট আগের ক্লাসে, যে 1/v - 1/u = 1/f, সেই সমীকরণ দিয়ে তোমরা সলভ করবে। নেক্সট হচ্ছে উত্তল লেন্স থেকে একটি বস্তু 25 সেন্টিমিটার দূরে রাখা আছে, লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি হলে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। অবতল লেন্স থেকে একটি বস্তু 30 সেন্টিমিটার দূরে অবস্থিত, লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকবে সবাই। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।